এবং আমাদের নির্বাচনের পূর্বে আমাদের কয়েকজনকে ডেকেছিল, সারা বাংলাদেশে যারা প্রার্থী ছিল তাদেরকে ডেকেছিল। দেখার পর উনি খুব আবেগ দিয়ে বক্তব্য দিয়েছিলেন যে অনেক বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন আনতে গিয়ে এই দেশের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আপনাদের নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আমার মা দেশনেত্রী বেগম খালেদা অনেক কষ্ট করেছেন, অনেক দিন তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে। আপনারা এবার অন্তত ভোটটা করবেন, অনেকে আপনারা যোগ্য আছেন কম বেশি, যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে আপনি ভোট করবেন কি না আপনারা ওয়াদা করবেন। আমরা সবাই ওয়াদা করেছিলাম, কিন্তু ভোটের মাঠে গিয়ে আমরা দেখলাম যে তারেক রহমানের তারেক রহমানের কাছে যে দেওয়া ওয়াদা সেটা আমরা পালন করিনি। কোন মুহূর্তে, যে মুহূর্তে উনি দেশের 17.5 বছর পর দেশে ফিরলেন বড় একটা আশা নিয়ে, সে মায়ের সঙ্গে হয়তো দেখা হবে, কথা হবে, যদিও উনি অসুস্থ ছিলেন, তারপর ছেলে তো মার সুস্থতা কামনা করবেনই, সেই কারণে আশা করে এসেছিলেন। 300 ফিট থেকে মায়ের কাছে গেলেন, মা তাকে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করতে পারেন, বাবা তারেক তুমি কেমন আছো? তারেক রহমানও মাকে বলতে পারেন, আম্মা আপনি কেমন আছেন? এই যে আমাদের জন্য যে কষ্ট, এরপরে 5 দিনই মাথায় উনি চলে গেলেন। ম্যাডাম খালেদা জিয়ার কবরের মাঠে শুকানোর আগেই নির্বাচনটা হলো, উনিও পাঠিয়েছিলেন, কিন্তু উনি চলে যাওয়ার কারণে নির্বাচনটা করতে পারেননি। আপনাদের মনে আছে 29 তারিখ রাত্রিবেলা উনি জীবিত ছিলেন, আমি জেনে আমি হাসপাতালে ছিলাম ল্যাবরেটরিতে, সেখান থেকে বলেছিলাম যে আমার নির্বাচন করার দরকার নেই, ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দিন, উনি নির্বাচন করুন, উনি সরকার গঠন করে তারেক রহমানকে কিছু অভিজ্ঞতা দিয়ে যান, ওইটা আমার জন্য বড় পাওনা। আবার বেঁচে থাকারও দরকার নেই, নির্বাচনে পর্যন্ত করার দরকার নেই, আমি এইভাবে আবেগ দিয়েই বলেছিলাম। পরবর্তী সময় 30 তারিখ উনি চলে গেলেন। এই যে আমরা যারা দীর্ঘদিন ধরে দল করেছি, দল থেকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কেউ কেউ ইউনিয়ন চেয়ারম্যান হয়েছে, পৌরসভার মেয়র হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, কেউ প্রার্থী হয়েছেন, কেউ বিএনপির নাম ভাঙিয়ে বড় একটা দলের নামে যারা পরিচিত হয়েছেন, টাকা পয়সা অনেক যারা মালিক হয়েছেন, সেই সমস্ত লোকগুলি তারেক রহমানের মুখের দিকে একবার তাকালো না। তার যে আবেগপূর্ণ সেই বক্তৃতা সবাই আমরা শুনেছিলাম, ওনার চোখে পানি এসেছিল, আর আমরা যারা ছিলাম প্রত্যেকের পানি দিয়ে 2-1 ফুটা করে পানি সবার চোখ থেকে ধরেছিল। না করতো তাহলে বিএনপি 265 থেকে 70টা আসন পেত। তাহলে আজকে যারা বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে, সেই স্বাধীনতা বিরোধী জামাত শিবির রাজাকার, তার যে ভাষায় তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে, যে ভাষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের বিরুদ্ধে কথা বলছে, এবং যে ভাষায় তারা কথা বলে যে সংসদ থেকে বের হয়ে গিয়ে রাজপথে টেনে হিঁচে না হবে, আওয়ামী লীগকে বিতাড়িত করতে লাগিয়েছে 15.5 বছর, আমাদের 15.5 দিনও লাগবে না। এই যে সমস্ত কথাবার্তা বলে, এই কথাগুলো তারা বলার সুযোগই পেত না, কোনোভাবেই সুযোগ পেত না। এই বিএনপি যদি এই বিদ্রোহীরা যদি বিদ্রোহ না করতো, এবং বিদ্রোহী না হয়েও অনেকে দলের ভিতরেই ছিলেন, বিদ্রোহী প্রার্থী হন নাই, তারপরেও দলের প্রার্থীকে ভোট না দিয়ে জামাতের কাছ থেকে টাকা খেয়ে, আমি উদাহরণ দিয়ে নাম বলে দিতে পারি কোন আসনটা হয়েছে, তার বিদ্রোহী প্রার্থী হয়নি, কিন্তু বিএনপির প্রার্থীকে হারানোর জন্য যা যা করার দরকার আর্থিক সুবিধার বিনিময়ে তাই তারা করেছে। এইগুলিকে বলবো যে আজকে আমাদের এই মামলার রেজাল্ট কী হবে আমি জানি না, হয়তো সময় লাগতে পারে, তবে যদি প্রকৃত পক্ষে যাচাই বাছাই হয়, যে কেন্দ্রগুলো অনিয়ম হয়েছে, সেই কেন্দ্রগুলি যদি আমরা যা চাচ্ছি তা যদি হয়, যেমন আমাদের কথা বলো কেন, যাও না তুমি যাও, তুমি বলো, চল থেকে থাকা বা 12টা জায়গায় আমাদের কোনো এজেন্টের স্বাক্ষর নেই, তারপরে আমাদের ভোটের হয়েছে, যেমন একটা কেন্দ্রে ভোট পেয়েছে 1113 ভোট, সেখানে দেখানো হয়েছে 995 ভোট, এরকম অনিয়ম বহু আছে। রাতের বেলা সিল মারা হয়েছে, যেটা আমার সরাবাড়ি কেন্দ্রে, যেখানে আমাদের পরে যখন ভোটদান শুরু হলো তখন দেখলাম 3400 ভোট, দেখা যায় 30টা ব্যালট পেপার, 4টা নাই। তখন আমাদের লোকেরা 99 ফোন করার পরে আর্মি আসলো, আর্মি আসার পরে তখন তাকে বলা হলো আমার 4টা বই পাচ্ছি না, তখন ফিরে দেখা গেল 4টা ব্যালট পেপার সিল মারা হয়েছে। পরে সে আবার 4টা ব্যালট নিয়ে আসা হলো, ভোট গণনা করতে ভোট শুরু করতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট দেরি হলো। তারপরে ওই কেন্দ্রে ভোট হয়েছে, ফলাফল জামাতের ঘাঁটি, জামাতের এক্স আমিরের বাড়ি, সেখানে আমি ধানেশী জয়লাভ করেছে। তাতে বোঝা যায় যে আমরা ব্যাপক ভোটে আমরা জয়লাভ করতাম। এখানে ভোট গণনার ক্ষেত্রে যেখানে আমার প্রথমেই আমার আপত্তি ছিল ইউনের ব্যাপারে, যে ইউনো শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন, বাবা শিবিরের জামাতের আমির, তার চাচা এমপি ছিলেন, তার আপন ভগ্নিপতি ছোট বোনের হাজবেন্ড নির্বাচনে বগুড়া 4 থেকে নির্বাচন করেছেন। আমি বলেছিলাম এক্ষেত্রে ভোট হবে না, কারণ প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং এবং পুলিশ অফিসার সব জামাতের কাছ থেকে তালিকায় নিয়ে করা। আমি যখন জানতে পারলাম তখন তাকে ফোন করে বললাম যে আপনার মতো করে আপনি করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা বিশেষ দলের পক্ষ থেকে যদি আপনি কোনো তালিকা নেন তাহলে আমার কাছে দিয়ে আমি জানলে ভালো হয়।
উনি আমার কথা শোনেন নাই। তারপরে আমি রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা প্রশাসকের আবেদন করলাম, উনি আমলে নিলেন না, উনি একই ঘরানার মানুষ। শেষ পর্যন্ত আমি নির্বাচন কমিশনের কাছে আমি আবেদন করলাম। আবেদন করার পর নির্বাচন কমিশন সেখানে এটা সমাধান করার জন্য বলার পরে আমাকে ডাকা হলো, আমাকে সাক্ষী নেওয়া হলো আমার কাছ থেকে। আমি প্রমাণ করে দিলাম এই ঘটনাগুলি সবগুলি সত্য। এর পরিপ্রেক্ষিতে তাকে ওখানে রাখলে আমার নির্বাচনটা হবে না। তারপরেও সেখানে আমলে নিলেন না। পরবর্তী সময় ভোট হয়ে গেল। ভোট হওয়ার পরে সেখানে আমরা অনেক ভোট আছে, আমরা ভোট পুনর্গণনার কথা বলেছি, আমরা বাতিল ভোট গণনার কথা বলেছি, আমরা 12টা কেন্দ্রে পুনর্নির্বাচনের কথা বলেছি। এমনকি এখানে আরেকটা বাংলাদেশে যা কোনো ঘটেনি সেই ঘটনাটা এখানে ঘটেছে। আমার ওখানে বিএনপি যিনি বিদ্রোহী প্রার্থী ছিলেন, ওনার 17 বছরের জেল আছে এবং 30-40টা মামলা আছে। কোনো মামলার তথ্য সঠিক মতো দেয়নি। তারপর তার অনার্স সার্টিফিকেট দিয়েছে দারুল হাসান বিশ্ববিদ্যালয় থেকে। সে বিশ্ববিদ্যালয় জীবনে একদিন পাশ করতে দূরের কাছে একদিন সে যায়ও না। এই যে নৈতিক স্খলন এবং মামলা গোপন করলো, তথ্য গোপন করলো, এটা আপনার ডিসি অফিস থেকে তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তারা নির্বাচন কমিশনে বা ট্রাইব্যুনালে তারা আপিল করলো। নির্বাচন আপিল করে তথ্য গোপন করে, তাই আজকে আমি দাবি করব যে 17 বছরের জেল সহ অনেকগুলি মামলা চলমান থাকা অবস্থায় তথ্য গোপন করে কীভাবে সে প্রার্থী হলো। সে যদি প্রার্থী না হতো, নির্বাচন কমিশন থেকে প্রার্থী ফিরে না পেত, তাহলে ওখানে নির্বাচন সে যেহেতু বিএনপি করতো, বিএনপিটাকে বহিষ্কার করার মধ্যে দিয়েই প্রমাণ হয় সে বিএনপি করতো। অতএব সেই টোটাল ভোটগুলি সে যেটা পেয়েছে সেটা ধানেশ্বরী পাওয়ার কথা ছিল। পাশাপাশি ধানেশ্বরী নির্বাচনটা আর স্মৃতি হতে পারত। সেই ক্ষেত্রেও এটাও তদন্ত করতে হলো যে এই যে মিথ্যা দিয়ে তথ্য গোপন করে মিথ্যা সার্টিফিকেট দিয়ে, এবং এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 8টা পয়েন্ট আছে। যে কোনো পয়েন্টের আমি তথ্য গোপন করলে আমি নির্বাচন করতে পারবো না, আমি নির্বাচন আমার মনোনয়ন বাতিল হয়ে যাবে। এখানে আমলে নেওয়া হয়নি। তাই আমি সার্বিক বিষয়ে আমি বলবো যে এখানে যেহেতু বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটেনি, এটা যদি এই বিদ্রোহী প্রার্থী যদি অন্য দলের হতো তাই আমার কোনো বলার ছিল না, যেহেতু বিএনপি করতেছে। অর্থাৎ বিএনপি প্রার্থী তথ্য গোপন করে নির্বাচন করার কারণে কিন্তু বিএনপির এখানে পরাজয়টা হয়েছে। এবং সর্বশেষ যেটাই বলবো, নীতি স্খলনের আরেকটা বড় উদাহরণ হলো কি, তারা নির্বাচন করলো। আমার ওখানে যিনি এক্স এমপি ছিলেন, উনি জেলা বিএনপি প্রেসিডেন্ট ছিলেন, উনি এখনও আমাদের বিএনপি কোন সদস্য। আমি আমার নেতা কারখানকে বলবো, এই সিরাজ ইসলাম সর্দারের সঙ্গে যারা ছিল, শামসুদ্দিন মালতা থেকে শুরুকে মারিফতি শহরের অনেকগুলি নেতা, জুয়েল, তারপরে আনোয়ার হোসেন জনি থেকে শুরু করে দৌল সর্দার, অনেকে আছে। তার সাথে যে গংটা ছিল, আমি নির্বাচনের আগে আমি দলের কাছে এদের বহিষ্কার করার জন্য আমি আবেদন করেছিলাম। যে কোনোভাবেই হোক আমি জহুরুল্লাহ সাহেবের সাথে কথা বলতে পেরেছিলাম, রিজওয়ানের সাথে কথা বলতে পারিনি। পরে ওইটা বহিষ্কারটা যদি হয়ে যেত সেই সময়, তাহলে এই যে সামান্য যে ভোটে প্রথমে দেখানো হলো 1157 ভোট, তারপর পোস্টাল ব্যালটে দেখানো 1756 ভোট, তারপর এটাই আমরা জানি। সর্বশেষ দেখলাম 6,463 ভোট বাতিল দেখিয়ে আমাকে পরে 3801 ভোটে পরাজয় দেখানো হয়েছে, যেটা মোটেই ঠিক না। এখানে যদি আমরা ভোট গণনা করি দেখা যাবে যে ধানের শীষ দাঁড়িপাল্লার ভিতরে ঠোকানো আছে। 110টা দিয়ে বা 105টা দিয়ে হয়তো ধানের শীষ বান্ডিল করা হয়েছে, দাঁড়িপাল্লার সেখানে 80, 90, হয়তো 95 বা এরকম দিয়ে এখানে আমরা ধরাও পড়েছে। 84টা দিয়ে 85টা দিয়ে একটা বান্ডিল করে সেটা পরে প্রমাণ হয়েছে। আবার 114টা দিয়ে ধানের শীষের এক বান্ডিল সেটা ধরা পড়েছে। এরকম অনিয়মে ভরা। এবং এখানে আমাদের যে স্বতন্ত্র প্রার্থী এবং সিরাজ ইসলাম সর্দারের নেতৃত্বে তারা আগের দিন 2-3 দিন আগে থেকে দেখলো যে ধানের শীষের বিজয়, এবং আমরা আটঘরিয়া ফারুক চেয়ারম্যান, তারপরে রুহুল, এরা সরাসরি ওই এর পক্ষে কাজ করেছে। শেষ পর্যন্ত তারা ধানের শীষে ভোট না করে সেটির দিকে গিয়ে তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়েছে। তার প্রমাণ হিসাবে আমাদের ওখানে যে বাগল যে সেন্টার, সেই কেন্দ্রে সিরাজ ইসলাম সর্দারের কেন্দ্রে ধানের শীষ পেয়েছে 1000-এর উপরে, আর যাকে দাঁড় করে রেখেছিল মোটরসাইকেল সে পেয়েছে 500-550 মতো, আর দাঁড়িপাল্লা গিয়ে 750। তাতেই প্রমাণ হয় এই যেখানে তার সেই বাগল সেন্টার একজন প্রার্থীও আছেন, তার বাড়ির কাছে সেন্টার সেখানে বিপ্লব। এটা হতেই পারে না, দাঁড়িপাল্লার ভোট তাদের খুব 200-300-500 থাকতে পারে, 750 ভোট কোনোভাবেই আসতে পারে না। এমনিভাবে তাদের কোনো ভোট ছিল না। এবং আওয়ামী লীগের ব্যাপক একটা অংশ, বিশেষ করে শামসুর রহমান বিলু যিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি এবং তার পরে যিনি এমপি ছিলেন, এবং সবচেয়ে বড় ব্যাপার ওখানে পৌর যিনি মেয়র ছিলেন ইছামুলতা, সে হলো দাঁড়িপাল্লার প্রার্থীর আপন ভাইরা। 5 তারিখের পরে তার ওখানে তার গাড়ি টাড়ি তার সব ছিল, যে তার আপন ভাইরা, সে সহ টোটাল আওয়ামী লীগ
লন্ডন থেকে আর শামসুল শরীফ দিলু ভাইয়ের মন্ত্রীর সন্তান তারা সহ টোটালি ধানের শীষকে হারানোর জন্য এবং ব্যক্তি হাবিবকে হারানোর জন্য পাশাপাশি তারা উঠে পড়ে লেগেছিল এবং প্রচুর টাকা। এখন নির্বাচন কমিশনে আমি বলতাম যে নির্বাচন কমিশনের কাছে যে যদি ভোটের পরে অনিয়ম ধরা পড়ে তাহলে সেটা বাতিল হতে পারে, নির্বাচনের সময় যদি ধরা পড়ে তাহলে তাৎক্ষণিক প্রমাণ থেকে বাতিল হতে পারে, ভোটের দিন ধরা পড়লেও অনিয়ম দেখলেও সে বাতিল হতে পারে, প্রার্থীরা বাতিল হতে পারে। এখন ভোটের দিন গিয়েছে, নির্বাচন আগে গিয়েছে, এখন আমরা দেখছি নির্বাচনের দিন যে ব্যাপক দুর্নীতি হয়েছে। এবং আমি রিটার্নিং অফিসারের কাছে আমি আপত্তি দিয়েছিলাম, আবেদন করেছিলাম যে আমার এখানে আপত্তি আছে, ভোট এইভাবে জালিয়াতি করা হয়েছে, আমার ভোটটা আপনি আগেই ডিক্লেয়ার না করে এই ভোটটা পুনর্গণনার ব্যবস্থা করেন। সেখানে রিটার্নিং অফিসার আমার কথা শোনে নাই। আমি বলার পরে মনে হয় তড়িৎ গতিতে নির্বাচন কমিশনের কাছে রেজাল্টটা পাঠিয়ে দিয়েছে। তাই মনে করি যে এটা সার্বিকভাবে একটা অনিয়ম হয়েছে। আমরা বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন সংগ্রামে ছিলাম, সবসময় ছিলাম, কিন্তু আমাদের এই যে নির্বাচনের পরাজয়টা জনগণ ভোট না দিতে তাহলে কোনো আপত্তি ছিল না। এখানে ব্যাপক কারচুপির মধ্যে দিয়ে অন্তত আমার এই আসনটা এবং পাবনা 3-এর যে আসনটা হাসান জাবির টুইন চেয়ারম্যান সাহেব যাকে আমাকে পাঠিয়েছেন, সেখানে আনোয়ার হোসেন একজন এক্স এমপি, সে সরাসরি বিরোধী প্রার্থী ছিল, সেও গিয়ে দাঁড়িপাল্লার টাকা খেয়ে সেখানে গিয়ে সেও ভোটটা ছেড়ে দিল। আমারও কোনো ভোটটা স্লো করলো, তার কোনো জামানত বাজেয়াপ্ত, আমার কিন্তু জামানত বাজেয়াপ্ত। যিনি এত বিপ্লবী প্রার্থী দল দাবি করতেন সেখানে তার একটা কেন্দ্র জিতে নেই, ঈশ্বরদী একটা কেন্দ্রে সেকেন্ড হয়েছে, আটঘর একটা কেন্দ্রে সেকেন্ড হয়েছে। এই যে সার্বিক বিষয়গুলো নিয়ে এখনও সন্ত্রাসের রাজত্ব চলছে। আমি তাই আজকে দেশবাসীর সামনে বলতে চাই, আমার দলের কাছে আমার আহ্বান থাকবে, আমাদের কি করবেন না করবেন কোনো কিছু প্রয়োজন নেই, কী দিবেন না দেবেন সেটা আমার চাওয়ার বিষয় না, চাই না। তাকে আমার দলের চেয়ারম্যান সাহেব আমাকে যা দিয়েছেন এবং উনি আগের দিন রাত্রে আমাকে সতর্কবাণী দিয়েছিলেন ঘটনাটা এটা হতে পারে। যাই হোক, আমার কিছু নাই, আমি একটা কথা শুধু বলবো, জোর দাবি করব, যারা এই দলের দুঃসময় ম্যাডাম জিয়ার এই আমাদের মাছ থেকে চলে যাওয়ার এই দৃশ্যটা, এই ঘটনাটা যাদের মনে এতটুকু কাটেনি, চেয়ারম্যান যেভাবে আবেদন করে বললেন তার কথা যারা শুনেনি, সেই যারা বিদ্রোহী প্রার্থী যারা জিতুক বা হারুক হয়নি, তাদের বহিষ্কারের মধ্যে দিয়ে দলটাকে পরিচ্ছন্ন করতে পারেন, তাহলে আগামীতে এর চেয়ে ব্যাপক ভোটে আপনারা জয়লাভ করুন। বললাম তো, এই বিদ্রোহী প্রার্থীদের আবার নিলে আগামী বছর দেখা যাবে বিএনপি 900 প্রার্থী হবে। সবাই চিন্তা করে যে কী ব্যাপার, নির্বাচন করলে হারলেও দলে আসা যায়, তাছাড়া টাকা পয়সা কিছু অন্য জায়গা থেকে তো নেওয়া যায়, জিতলেও আবার দল তাকে ফেরত নেয়। অতএব এইটা যদি হয়, এখন বিএনপি মেজরিটি পেয়েছে, এই প্রার্থীদের যদি নেয় তাহলে বিএনপি আগামী দিনে একটা সংকটের মুখে পড়বে না, অন্তত আমার এই বিশ্বাস। তো আমি মনে করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে জনগণের পক্ষে কাজ করছেন, যেভাবে উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন জনগণের কর্মসূচি নিয়ে, তাতে ইনশাল্লাহ আগামীতে জনগণ এত বিভ্রান্তির পরেও এত ভোট যখন দিয়েছে, সেহেতু জনগণ আগামী তার ব্যাপক ভোটে তাকে সরকার গঠন করার জন্য সহযোগিতা করবে এবং তার পাশে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস থেকে আমি শুধু এই কথাটুকু বলতে চাই, আমরা স্বচ্ছ ভোট চাই। যারা ভোটের কথা বলে, কোরআনের আইন চাই, সত্যকের শাসন চাই, তারা এভাবে ভোট চুরি করতে পারে, এটা লজ্জাও লাগে, কষ্টও লাগে। তাই আমি বলবো যে বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন আরোটা আমরা দরকার নেই। বিএনপি 2024 সালের নির্বাচন যদি হতো, আওয়ামী লীগ নির্বাচন করতে দিত, তখনই বিএনপি জোট 260 থেকে 65 আসন পেতে, যারা বারবার দাবি করছে। বিএনপির তো বাইরে থেকে ভোট দরকার ছিল না, আওয়ামী লীগের ভোটে তো বিএনপির দরকার নাই। বিএনপির যত কর্মী নেতা আছে তারা ঠিক থাকতে পারে, অবশ্যই বিএনপি টোটাল মেজরিটি কেন 260-65টা সিট পাওয়ার সবসময় বিএনপির সেই যোগ্যতা বা সেই সক্ষমতা আছে, মানুষ বিএনপিকে সেই ভালোবাসে। সেই জন্য আমি বলবো যে আমার নেতাকর্মীরা যারা আছেন তারা হয়তো অনেকেই অপেক্ষা করতেছেন আজকে কী হয়, অনেকে হয়তো ভেবেছেন আজকে রায় দিয়ে দেবে। আমি বারবার আপনাদের বলেছি আজকে একটা শুনানি হবে, এরপরে তারিখ দেবে, যেমন 1 মাস পরে তারিখটা দিয়েছে। এখন এখানে সাক্ষী হবে যারা ভোট চুরি করেছে, আর সে তার চেষ্টা করবে যে আমরা ভোট চুরি করিনি, প্রমাণ করার চেষ্টা করবে। আমরা চেষ্টা করব যে ভোট চুরি করেছে, এটা আমাদের কাছে দলিল আছে। এখানে আরও 2জন প্রার্থী ছিলেন, তারা ভোট কম পেয়েছে, তবে তাদের কাছেও এইটাই প্রদান হয়েছে, ওখানে আমাদের ওখানে অন্তত কারচুপি করেছে, দাঁড়িপাল্লা ভোট চুরি করেছে, এবং ওখানে একজন বিদ্রোহী প্রার্থী ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল, তিনি অত্যন্ত সন্ত্রাসী একজন ব্যক্তি এবং সে তার সঙ্গে প্রতারণা করেছে। এমনিভাবে বলবো যে আজকে আমাদের ঈশ্বরদী পাশে রায়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি ঈশ্বরদী আটঘরের মানুষকে বলবো অধৈর্য হওয়ার কিছু নেই, আমরা রাজনীতি করি, দলের সাথে আছি, দলকে দিবে না দেবে আমার কোনো কিছু চাওয়া না। একজন প্রধানমন্ত্রীর কাছে সবাই যদি আমরা চাই, আমরা সবাই চাই, এমপি চাই, মন্ত্রীতে চাই, চেয়ারম্যান হতে চাই, বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান হতে চাই, একটা লোক দিবে কত, তার হাতে কি ভান্ডার আছে নাকি?
তার ভালোবাসার সাথে দিতে পারে। আমি তার ভালোবাসাটা চাই, আমার কোনো কিছু জানি না। রাজনীতি করি, বিএনপি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে অত্যন্ত স্নেহ করতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমার তার সাথে রাজনীতির সুযোগ হয়নি। তারেক রহমানের সাথে আমি যেদিন বিএনপি জয়েন করছি সেদিন থেকেই আমার অত্যন্ত উনি বিশ্বাস করেন এবং ওনার সাথে ওনার কথা মতো আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করি। তাই ওনার ভালোবাসা থাকলে, ওনার দৃষ্টি থাকলে কোনো কিছুর দরকার নেই। আমি তো বলছি যে আমারটা আর কাউকে দিয়ে হলেও তাও আরেকজনের যদি মনে অখুশি না থাকে, আমি সবসময় খুশি আছি। আমি যা আপনি দিয়েছেন তাতে আমি খুশি। তাই আমি বলবো আমার এলাকার কর্মী নেতা কর্মীদেরকে বলবো, আপনাবাসীকে বলবো, আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের দলের যে মিলফুট সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এদেশের মানুষ তারেক রহমানকে সহায়তা করবে, মহান আল্লাহ পাক তারেক রহমানকে সুরক্ষা দান করবেন। কারণ তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, তাকে ফিজিক্যালি এলিমিনেট করারও অনেক ষড়যন্ত্র হয়তো হতে পারে। উনি মহান আল্লাহ পর বিশ্বাস রেখে উনি একা একা যাচ্ছেন, উনি কোনো রকমের কোনো করতেছেন, সাধারণ মানুষ মিশে যাচ্ছেন। আল্লাহ সুরক্ষা দান করলে কারোই করার কিছু থাকবে না, আল্লাহ পাক রক্ষা করবো ওনাকে, এই প্রত্যাশা ব্যক্ত করে যারা এই শুরু থেকে আমার শাহিন বিভিন্ন আমার সন্তোষ চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন আগ্রহের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব যারা আসছেন, তারা কষ্ট করে এসেছেন। আমি বলেছিলাম আসার দরকার নেই, তারপরে তাদের ভালোবাসার থেকে তারা এখানে এসেছেন। যারা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। যদি আসতে বলি না, তারপর এসেই যখন গিয়েছেন ভালোবাসার তাগিদে, সেই জন্য বলবো। আর যারা আসতে পারেননি, আসার আকাঙ্ক্ষা ছিল, তাদের কাছে বলবো দরকার নেই, আসেন নিয়ে ভালো হয়েছে, দোয়া করবেন। আপনার দোয়া নিয়ে আপনাদের সাথে আমি আছি, আপনাদের পাশে আমি আছি। ঈশ্বরদী আটঘরিয়া সহ পাবনাবাসীর পক্ষে আমি আছি, আমি কাজ করব। আমি তো আপনাদের ভোটে আমি নির্বাচিত, ষড়যন্ত্রের কারণে আমার ফলাফলটা পক্ষে আসেনি। তাই বলে আপনাদের থেকে আমি দূরে থাকবো না, আপনাদের পাশে আমি থাকবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।